আচ্ছা, এবার যদি দেখি পোস্ট অ্যানালিটিক্যাল ফেজ। পোস্ট অ্যানালিটিক্যাল ফেজে আমরা কি দেখি? পোস্ট অ্যানালিটিক্যাল ফেজে আমরা কি দেখি? বিশেষ করে রেজাল্ট বা রিপোর্টিং। ঠিক আছে, রেজাল্ট বা রিপোর্টিং, এটা এখানে ভালো করে বুঝতে পারবে যে রেজাল্ট বা রিপোর্টিং এ আমাদেরকে মেইনলি দুটো জিনিস ধ্যান রাখতে হয়, যে পেশেন্টের যে রেজিস্ট্রেশন বা সেই ইন্ডিভিজুয়াল যে রেজিস্ট্রেশন, যা তার যা ডিটেল, সেটা যেন প্রি অ্যানালিটিক্যাল ফেজে যে জিনিসটা আমরা রেজিস্টার করে দিলাম রেজিস্টার বুকে, সেটার সাথে যেন ম্যাচ খায়। ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দ্বিতীয় জিনিস কি? রেজাল্ট ইন্টারপ্রিটেশন। এটা আমাদের কাজ না, কিন্তু আমাদের জেনে রাখলে ভালো। কেননা সাপোজ ধরুন কোন টেস্ট করলাম, তার এমন একটা ভ্যালু দিল যেটা মানে নর্মালি ওই ধরনের পেশেন্টের ক্ষেত্রে সেই জিনিসটা মানে কখনো হতে পারে না। ঠিক আছে, যেমন সাপোজ ধরে নাও কোন একটা সোডিয়াম পটাশিয়ামের জন্য দিয়ে দিল, এমন ভ্যালু আসলো যেটা মানে মানাই যাবে না। সাপোজ ধরে নাও দিয়ে দিল সোডিয়াম হয়তো দিয়ে দিল 140-50, সরি 200 দিয়ে দিল। ঠিক আছে, পটাশিয়াম হয়তো দিয়ে দিল 30-40। তো এই ভ্যালুগুলো যেটা মানা যায় না, এটা কি রেজাল্ট ইন্টারপ্রিটেশন। এখান থেকে আমরা কি ধরতে পারবো? বিশেষ করে যে আমার যে প্রি অ্যানালিটিক্যাল ফেজ, সেখানে হয়তো কোনো কিছু ভুল হয়েছে, কিন্তু যখন আমরা প্রি অ্যানালিটিক্যাল ফেজ করবো, অ্যানালিটিক্যাল ফেজ করবো, সেই জিনিসটা কিন্তু আমরা ধরতে পারবো না। একমাত্র সেটা পোস্ট অ্যানালিটিক্যাল ফেজ, যেটা রেজাল্ট ইন্টারপ্রিটেশন, সেখানে ধরতে পারবো। এই জিনিসটা আমরা ধরতে পারছি, এই জন্য এই পোস্ট অ্যানালিটিক্যাল ফেজটা আমরা ধরতে পারি। ঠিক আছে, এটা হয়ে গেল প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। থিওরিটিক্যাল অ্যাপ্রোচে আমরা কি দেখতে পাবো? থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা আমরা কিভাবে করবো? এতদিন ধরে পড়াশোনা করছো, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ আমরা কিভাবে করি? এটা তো হয়ে গেল প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আরেকবার বলতে হবে। থিওরিটিক্যালি আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? দেখুন, আমরা যে শুরু থেকে যে সিলেবাসটা আমরা ফলো করলাম, সেটাই ছিল আমাদের থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। সেখানে বিশেষ করে কি করা হলো, আমরা যে ব্রড যেসব টপিক রয়েছে, সাবজেক্ট রয়েছে, যেমন প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, সেটাকে আমরা ছোট ছোট করে ভাগ করলাম। ঠিক আছে, যেমন প্যাথোতে আমরা কি কি পড়ছে? হেমাটোলজিক্যাল পার্ট পড়ছে। ঠিক আছে, সাইটোলজিক্যাল পার্ট পড়ছে, তারপরে হিস্টোপ্যাথোলজি পড়ছে। ঠিক আছে, তারপরে ব্লাড ব্যাংক পড়ছে, এত কিছু ভাগ পড়ছে। তো থিওরিটিক্যাল অ্যাপ্রোচে যেমন হেমাটোলজিটা শুধু বললাম, কিন্তু থিওরিটিক্যালি কি কি পড়ছে? যেমন হচ্ছে ইরেথ্রোপয়েসিস, যেটাকে আমরা বলছি হেমাটোপয়েসিস। ঠিক আছে, হেমাটোপয়েটিক সিস্টেম যেটাকে আমরা বলছি, সেই হেমাটোপয়েটিক সিস্টেম আমরা কি কি দেখি? আরবিসি জেনারেশন দেখছি, ডব্লিউবিসি জেনারেশন দেখছি, প্লেটলেটের জেনারেশন দেখছি। তো আরবিসি জেনারেশনের ক্ষেত্রে আমি কি বলে দিচ্ছি? ইরেথ্রোপয়েসিস। ডব্লিউবিসি ক্ষেত্রে যেগুলো ভাগ রয়েছে, যেটাকে বলছি মাইলয়েড লিনিয়েজ, লিম্ফয়েড লিনিয়েজ। ঠিক আছে, প্লেটলেট ক্ষেত্রে মেগাক্যারিওসাইটোসিস, মেগাক্যারিওজেনেসিস। ঠিক আছে, এগুলো ভাগ রয়েছে। এদের প্রত্যেকটা যেমন একটা সিস্টেমেটিক ডেভেলপমেন্ট হচ্ছে। এগুলো যে হেমাটোলজি। সাইটোলজির ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে আমরা ফ্লুইড ইউজ করছি, সেখানে সেল কাজ করছে, সাইটোলজিক্যাল স্পেসিমেন সেখানে পাচ্ছি, যেমন হচ্ছে সিএসএফ, সিমেন। ঠিক আছে, কোনো ইউরিনে আমরা সেল পেয়ে থাকি। ঠিক, আর আমরা যেমন এসাইটিক ফ্লুইড, প্লিউরাল ফ্লুইড, ঠিক আছে, এগুলা ইউজ করি। সিএসএফ এর ক্ষেত্রে
এর আবার 3 ধরনের অ্যাপ্রোচ আছে, যেমন মাইক্রো ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ আছে, প্যাথোর ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ আছে, বায়োকেমিস্ট্রি ক্ষেত্রে একটা অ্যাপ্রোচ আছে। বায়োকেমিস্ট্রিতে কি দেখছি, গ্লুকোজ চেক করছি, প্রোটিন চেক করছি, ঠিক আছে, গ্লুকোজ, প্রোটিন, আর কিছু কিছু এনজাইম আমরা চেক করি সিএসএফ এর ক্ষেত্রে, এনজাইমস। মাইক্রোবায়োলজিতে কি দেখি, ইনফেকশন আছে কিনা, এখানে মেনিনজাইটিস আছে নাকি, আছে কিনা। প্যাথোর ক্ষেত্রে কি দেখি আমরা, সেল কাউন্ট দেখি, সেল পার্সেন্টেজ দেখি, ঠিক আছে, বা কোনো ধরনের ক্যান্সার সেল আছে কিনা সেটা আমরা দেখি, ঠিক। তো মাইক্রোবায়োলজিতে এই জিনিসটা ধ্যান রাখতে হয় যে আমরা যাতে সিএসএফটাকে ফ্রিজ যেন না করি, ঠিক আছে। কারণ যদি ফ্রিজিং করি তাহলে কোন ব্যাকটেরিয়াটা কি বলে ড্যামেজ হতে পারে, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা ড্যামেজ হতে পারে, তো এই কারণে আমরা এই জিনিসটা নাও পেতে হবে যদি ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হয়ে থাকে। প্যাথোলজির ক্ষেত্রে আমরা সেল কাউন্ট এইসব করে থাকি, তো এদের ক্ষেত্রে আমাকে জিনিসটা ধ্যান রাখতে হয় যাতে যাতে সিএসএফটার যে সিএস আমরা যেটা কালেক্ট করলাম, ঠিক আছে, এরা যাতে কন্টামিনেট না হয়ে যায়, ঠিক আছে। আর এটা কি, টেম্পারেচার শক যেন না আসে, বা হঠাৎ করে ঠান্ডা বা হঠাৎ করে গরম যেন না হয়ে যায়, এই জিনিসটা ধ্যান রাখতে হয়। বায়োকেমিস্ট্রির ক্ষেত্রে আমাকে কি মেনলি টেম্পারেচার, প্রেসার আর পিএইচ, এই 3টে জিনিস আমাকে মেনটেন রাখতে হয়, ঠিক আছে। গ্লুকোজ আর প্রোটিন একটা এক ধরনের ইন্ডিকেশন শো করে যে কি ধরনের জিনিসটা হতে পারে, গ্লুকোজ বেশি হলে কি হতে পারে, প্রোটিন বেশি হলে কি হতে পারে, এই সঙ্গে ধ্যান রাখতে হয়, ঠিক। আর এনজাইম যেগুলো রয়েছে, এনজাইম গুলোর নাম যখন সিএসএফ পড়ানো হবে, ঠিক আছে, যখন সিএসএফ পড়ানো হবে সেখানে কিছু কিছু এনজাইম আমরা দেখি, সেই এনজাইম গুলোর নাম আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল ফ্লুইড সাইটোলজির মধ্যে। আর এদিকে যে আমরা প্লুরাল ফ্লুইড আর এইসব অ্যাসাইটিক ফ্লুইড রয়েছে, এখানে বিশেষ করে যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, সেটা আমরা কি সেডিমেন্ট করা হয় বা একটা বাটন ক্রিয়েট করা হয়, সেই বাটনটাকে আমরা স্টেন করে দিই, ঠিক আছে, সেই বাটনটাকে আমরা স্টেন করে নিই। স্টেন করি বিশেষ করে আমরা কি স্টেন করি, ডিসপেন্স স্টেন করি, একটা একটা এইচ স্টেন করি, ঠিক আছে, হেমাটোক্সিন ইওসিন স্টেন করি। এই দুটো স্টেনের দ্বারাই তারপরে সেটার রেজাল্ট ইন্টারপ্রেট করা হয়, ঠিক আছে। এটা হলো সিএসএফ। বাকি ইউরিন তো বললাম, ইউরিনের ক্ষেত্রে বিশেষ করে কি সেন্ট্রিফিউজ করে একটা সেডিমেন্ট তৈরি করা হয়, ঠিক আছে। 1 থেকে 2 ড্রপের মতো ফ্লুইড রাখা হয় বা ইউরিন রাখা হয়, সেটাকেই মিক্স করে তখন স্লাইডে আমরা চেক করি। বিশেষ করে কি করা হয়, সবার আগে 10x দিয়ে ফোকাস করা হয়, দেন 40x দিয়ে 10x দিয়ে সেটাকে পজিশন করা হয়, দেন 40x দিয়ে সেটাকে ফোকাস করা হয়, ঠিক আছে। দিয়ে তারপর আমরা কি কি দেখি, সেলস দেখি, কাস্ট দেখি, ঠিক আছে, ক্রিস্টাল দেখি, এত ধরনের আছে। বিভিন্ন ধরনের সেলস হতে পারে, আরবিসি হতে পারে, ব্যাকটেরিয়া সেল হতে পারে, বা ডব্লিউবিসি সেল হতে পারে, ডব্লিউসি কাস্ট হতে পারে, অন্য ধরনের কাস্ট আছে, হতে পারে ক্রিস্টাল, যেমন অ্যামরফাস ক্রিস্টাল হতে পারে, সেখানে আমার ভাগ আছে, অ্যাসিডিক ক্রিস্টাল, তারপর হচ্ছে বেসিক ক্রিস্টাল বা অ্যালকালাইন ক্রিস্টাল, এই ধরনের হতে পারে। এত কিছু সেগুলো আমাকে পড়তে হয়, ঠিক আছে। এদের পরে সাইটোলজি, হিস্টোপ্যাথোলজিতে আমরা কি দেখছি, বিশেষ করে হিস্টোপ্যাথোলজি আমরা বিশেষ করে কি দেখি, আমরা বিশেষ করে গ্রসিং স্যাম্পলস, যে গ্রসিং স্যাম্পল যেগুলো টিস্যু রয়েছে সেগুলোকে আমরা প্রসেস করি, ঠিক আছে। তো যেখানে কাজ করতে বড় বড় ইনস্টিটিউশনে, যেগুলো এইমস হতে পারে, আইসিএমআর হতে পারে, যেখানে ইনস্টিটিউশন হয়, সেখানে বিশেষ করে কি এই টিস্যু প্রসেসিংটাকে বেশি একটু মান্যতা দেওয়া হয়, ঠিক আছে। কারণ গ্রসিং হওয়ার পর, মানে ওটি থেকে যখন গ্রসিং স্যাম্পল আসে, সেই গ্রসিং হওয়ার পর সেই টিস্যুটাকে প্রসেস ভালোমতো না করতে পারলে রেজাল্ট ঠিক মতো ইন্টারপ্রেট করা যায় না, ঠিক আছে। এই যে টিস্যু প্রসেসিং, এখানে বিশেষ অনেক রকম ভাগ আছে, যেরকম অর্গান, ঠিক আছে, যেরকম অর্গান যেরকম টিস্যু, তার উপর ডিপেন্ড করে কিন্তু প্রসেসিং হয়। তো হিস্টোপ্যাথোলজির প্রসেসিং সবার জানাই আছে, প্রথমে ফিক্সেশন করা হয়, ঠিক আছে, ফিক্সেশন করা হয়, ডিহাইড্রেশন করা হয়, দেন তারপরে ইমপ্রেগনেশন করা হয়, ইমপ্রেগনেশন করার পর তখন আবার ক্লিয়ারিং করা হয়, ক্লিয়ারিং করার পর দেন
সরি ফিক্সেশন ডিহাইড্রেশন ফিক্সেশন ডিহাইড্রেশন কি ছিল বল মনে ভুলে গেলাম, কনফিউজ হয়ে গেলাম। Fixation, dehydration. তারপরে ইমপ্রেগনেশন। শুনতে পেলাম না, বল। ফার্স্টে ক্লিয়ারিং মানে তারপরে ইমপ্রেগনেশন, ইমপ্রেগনেশনের আগে ক্লিয়ারিং হবে। আচ্ছা, ইমপ্রেগনেশন আগে ক্লিয়ারিং হবে। হ্যাঁ, ইমপ্রেগনেশন আগে ক্লিয়ারিং হবে, আগে ক্লিয়ারিং তারপরে ইমপ্রেগনেশন, ঠিক আছে। দেন তারপরে এমবেডিং। এমবেডিং ক্ষেত্রে এমবেডিং বিভিন্ন ধরনের মোল্ড ইউজ করা হয়। আর এমবেডিং এর সময় আমরা প্যারাফিন ওয়াক্স বা সেলুলোয়েড মিডিয়াম বিভিন্ন ধরনের আমরা এমবেডিং মিডিয়াম ইউজ করি, ঠিক আছে। তো ইমপ্রেগনেশন যে কেমিক্যাল রয়েছে সেগুলোরও ভাগ রয়েছে। কারো ক্ষেত্রে আমরা ইউজ করি প্যারাফিন ওয়াক্স, কারো ক্ষেত্রে আমরা রেজিন ইউজ করি। প্যারাফিন ওয়াক্স সবথেকে কমন, রেজিনটা আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। সেম একই রকম যেভাবে প্যারাফিন ওয়াক্স ইউজ করছি ইমপ্রেগনেশন ক্ষেত্রে, এমবেডিং ক্ষেত্রে জিনিসটা ইউজ করছি একই রকম ভাবে। দেন তারপরে আমরা ফার্দার সেটাকে মাইক্রোটম করছি। মাইক্রোটমিতে আবার বিভিন্ন ধরনের মাইক্রোটম আমরা ভাগ আছে, রোটারি মাইক্রোটম আছে, ঠিক আছে, স্লেজ মাইক্রোটম আছে, তারপরে হচ্ছে রোটারি, স্লেজ, আর কি কি আছে বল। কত মাইক্রোটমি আছে বল কেউ। আলট্রা লেজার ক্রায়ো, কি কি আছে? রোটারি মাইক্রোটম, তারপরে রোটারি, স্লেজ, আর কি কি আছে? স্লেজ, আলট্রা লেজার ক্রায়ো, 5 ক্রায়োস্ট্যাট, লেজার মাইক্রোটমি, আলট্রা মাইক্রোটম, লেজার। লেজার মাইক্রোটমি ইউজ করা হয়। লেজারটা একটু বেশি অ্যাডভান্স, ওটাতে মাইক্রোস্কোপিক্যালও মানে খুব মাইক্রোস্কোপিক্যাল ডিফারেন্স সেটাকেও ক্রিয়েট করা হয়। তো আমরা বিশেষ করে রোটারিটা চেক করি। তো রোটারিতে আমরা 3 nm থেকে 4 nm এর একটা থিকনেসের টিস্যু লেয়ার আমরা তৈরি করি, সেটাকে আমরা স্টেন করি, ঠিক আছে। তো এটাকে থিননেস করার জন্য বিভিন্ন ধরনের নাইফ ইউজ করা হয়, ঠিক আছে। প্লেন নাইফ আছে, কনকেভ নাইফ আছে, বিভিন্ন ধরনের নাইফ ইউজ করা হয়, ঠিক আছে। দেন যেসব টিস্যু আমরা পাই, সেই টিস্যু আমরা পেলে বিভিন্ন ধরনের স্টেন ইউজ করি। একটা তো আমরা হেমাটো এইচ স্টেন, এছাড়া আমরা কি কি স্টেন করি কারো জানা আছে? এছাড়া আমরা কি কি স্টেন করি? হিস্টো মেথডে এইচ স্টেন ছাড়া আমরা কি কি স্টেন করি? পাস করি, পাস। হ্যাঁ, প্যাচ স্টেন করি। আর তারপরে আয়রনের জন্য কোন স্টেন করি?
সুডান ব্ল্যাক, অয়েল রেড ও লিপিডের জন্য। সুদান ব্ল্যাক বি যেটাকে আমরা বলছি, অয়েল রেড ও আছে, ম্যাফ্রন ডাইক্রোম স্টেন আছে, মিউসাকারামাইন স্টেন আছে, মিউসিক্যারামাইন স্টেন আছে, ফুলজেন স্টেন আছে, এফডি স্টেন আছে, আর কি ওই ডিএনএ এর জন্য মিথাইল গ্রিড পাইরোনিন। হ্যাঁ মিথাইল গ্রিড পাইরোনিন স্টেন আছে, এক ধরনের স্টেন আছে। এখানে বিশেষ করে হেমাটোসিলিন প্যাস আর একটা কোথায় গেল, এফবি স্টেন, ভঙ্গুরেড আছে। তাছাড়া এদের এইগুলো ছাড়া, ঠিক আছে, আমরা ফ্লুorescent ডাইও ইউজ করতে পারি, অ্যান্টিবডি ট্যাগ ফ্লুorescent ডাই আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। সেখানে কি, যে অলরেডি যে ক্যান্সার আছে তার এগেইনস্টে একটা অ্যান্টিবডি আমরা ট্যাগ করে দিই একটা ফ্লুorescent ডাইয়ের সাথে, তো সেটা আমরা করতে পারি। তো সেটা চলে যাচ্ছে আইএসসি তে, ইমিউনো হিস্টোকেমিস্ট্রি, ঠিক আছে, সেটা চলে যাচ্ছে ইমিউনো হিস্টোকেমিস্ট্রিতে। ফ্লুorescent ডাই যদি আমরা ইউজ করে পারি, এখানে কি কি হয়, ওরামাইন রোডামাইন সেম একই রকমের জিনিস ইউজ হয়। এখানে বিশেষ করে ইউভি ল্যাম্পের থ্রু মাইক্রোস্কোপিক্যাল ভাবে সেটাকে দেখা হয়। এত কিছু আছে হিস্টোপ্যাথোলজিতে। আর কি রইলো, হিস্টোপ্যাথোলজি, ব্লাড ব্যাংকিং। আচ্ছা, ব্লাড ব্যাংকিং তো আশা করি সবাই জানাই আছে। ব্লাড ব্যাংকিং, আমি শুধু ব্লাড ব্যাংকিং কিছু জিজ্ঞেস করবো। সবার আগে মেন জিনিস, ব্লাড ব্যাংকিং এর একটা ফ্লো চার্ট আছে, ঠিক আছে। সেই ফ্লো চার্টটা আমাকে কি ওরকম বলো, যে প্রথম থেকে সেটা কি হয়, মানে ডোনার আসার পর কি হয়। সিলেকশন করতে হয় ডোনার। ডোনার কি হয়, ডোনারের কি হয় সবার আগে, সবার আগে প্রথম স্টেপ কি ডোনারের, ডোনার যদি সবার আগে আসে তার প্রথম স্টেপ কি। কি বলো বলো, ব্লাড ব্যাংকিং সবাই তো কাজ করে। হ্যাঁ বল। হ্যাঁ, ডোনার সিলেক্ট করা হয়, মানে স্ক্রিনিং টেস্ট গুলো হয়, হিমোগ্লোবিন চেক করা হয়, গ্রুপ চেক করা হয়, ওয়েট দেখা হয়, বিপি। হ্যাঁ, সবার আগে কি হয়, স্ক্রিনিং এ হয়, বেশ, হিমোগ্লোবিন চেক করা হয়, ওয়েট চেক করা হয়, হিমোগ্লোবিন, ওয়েট, তারপর এজ ওদের জানা হয়, তারপরে কি কি আরো ব্লাড প্রেশার রয়েছে, বিপি, ঠিক আছে। এগুলো হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিনিং এর পর কি আছে, বলো। স্ক্রিনিং হলো, তারপরে ব্লাড কালেক্ট, এরপর ব্লাড কালেকশন করা হয়। আচ্ছা, তো ব্লাড কালেকশন যখন আমরা করব, এটা কি বলছি আমরা, ফ্লেবোটমি। স্ক্রিনিং এর পর ফ্লেবোটমি, ফ্লেবোটমিতে ব্লাড কালেকশন করা হয়। তো ব্লাড কালেকশন যখন করব, তোমরা কি ধরনের অ্যান্টিকোয়াগুলেন্টের ব্লাড ইউজ করবে, ব্যাগ ইউজ করবো, কি অ্যান্টিকোয়াগুলেন্ট থাকবে, সিপিডিএ থাকবে। সিপিডিএ ফুল ফর্ম জানা আছে তো সবারই, সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজেন। সাইট্রিক ফসফেট ডেক্সট্রোজেনিন, সিপিডিএ, ঠিক আছে। সবার কি প্রত্যেকটা জিনিসের কি কি কাজ আশা করি সবার জানাই আছে। সাইট্রেটের কি কাজ, ডেক্সট্রোজের কি কাজ, অ্যাডিনিনের কি কাজ। সাইট্রেট কি করে, চিলেশন করে,
যার ফলে ক্লটিংটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, ফসফেট কি করে, বাফার, পিএইচ মেইনটেইন করে। হ্যাঁ বাফার সিস্টেম মেনটেন করে। ডেক্সট্রোজ আর অ্যাডিনিন কি করে, এনার্জি প্রোভাইড করে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এটা। ঠিক আছে, ব্লাড কালেকশন হয়ে গেল। এখানে আমি কি ট্রিপল ব্যাগ ধরনের ইউজ করলাম, ট্রিপল ব্যাগ। ঠিক আছে, তো ব্লাড কালেকশন হয়ে গেল। তো ব্লাড কালেকশন হওয়ার পর ট্রিপল ব্যাগ যদি আমার কাছে থাকে, তাহলে এরপরে আমরা কি করব, থার্ড পেজ কি হতে পারে? ওই ব্যাগটাকে সিল করতে হবে, কি করতে হবে? ওই পেজিং করতে হবে। তো বুঝতে পারলাম না। তুমি কোশ্চেনটা কি করলে? বল, আচ্ছা আমি আমি ধরে নাও আমি ট্রিপল ব্যাগের ব্যাগে আমি ব্লাড কালেক্ট করলাম, এরপরে আমি কি করব ব্লাড কালেকশন করার পর? কিছুটা ব্লাড হচ্ছে ক্লট আর ইডিটিভ ভাইলে নিয়ে নিয়ে ব্লাডটাকে হ্যাঙ্গিং করতে রেখে দেবো, কিছুক্ষণ সেটেল হতে দেবো, তারপরে সেপারেট করব সেন্ট্রিফিউজ করে। একদম একদম একদম। এখানে মেইনলি টিটিআই এর ক্ষেত্রে, টিটিআই এর জন্য আমরা কিন্তু ক্লট আর ইডিটিভ ভাইলে ব্লাড কালেক্ট করব। বাকি যে ব্লাড ব্যাগটা রয়েছে সেটা কিন্তু কম্পোনেন্ট সেপারেশনে চলে যাবে। ঠিক আছে, বাকি তারপর সেটা কম্পোনেন্ট সেপারেশনে চলে যাবে। টিটিআই আর কম্পোনেন্ট সেপারেশনটা পরে আসছে। টিটিআই আমরা বিশেষ করে কি টেস্ট করি, প্রোটোকল হিসাবে টিটিআই তে আমরা কি টেস্ট করি? এইচআইভি, এইচবিএসজি, এইচসিভি, তারপরে হচ্ছে ভিডিআরএল, ম্যালেরিয়া। ভিডিআরএল, ম্যালেরিয়া, 1 2 3 4 5। বেশ, এখানে এইচআইভি, এসসিভি আর এইচবিএসজি, এই তিনটা আমরা এলাইজার মাধ্যমে টেস্ট করি। ঠিক আছে, ভিডিআর যেটা আমরা সিফিলিস টেস্ট করি, সিফিলিস ডিটেকশন ইউজ করি, সেখানে বিশেষ করে আরপিআর মেথডটা ইউজ করি, র‍্যাপিড প্লাজমা রিঅ্যাজেন্ট। ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা নরমাল যে র‍্যাপিড কিট আছে মেথড, র‍্যাপিড কিট মেথড সেটা ইউজ করি, র‍্যাপিড কিট মেথডটাই আমরা ইউজ করি। র‍্যাপিড কিট মেথড যদি আবার পজিটিভ আসে, সেটাই কিন্তু কনফার্মেশনের জন্য আমরা কিন্তু আবার স্টেন করি। ঠিক আছে, সেটা লিসম্যান স্টেন ইউজ করি। বুঝতে পারলে? তো টিটিআই এইসব ধরনের টেস্ট আছে, এইচআইভি, এসসিভি, এইচবিএসজি। কে কি বলছো? টিআই এর ফুল ফর্ম ট্রান্সমিটেড। টিটিআই ফুল ফর্ম, টিটিআই ফুল ফর্ম আমিও ভুলে গেছি, যার মনে আছে বলো। টিটিআই ট্রান্সফিউশন, ট্রান্সফর্মার, ইনফেকশন, এরকম কিছু একটা ছিল। ট্রান্সফিউশন ট্রান্সমিসিবল ইনফেকশন, এটা ছিল। ইনফেকশন। তো টিটিআই ফুল ফর্ম হচ্ছে এটা। টিটিআই ফুল ফর্ম না এসেছিল কোন একটা পরীক্ষায়, সম্ভবত আরবিতে হতে এসেছিল টিটিআই ফুল ফর্ম। ট্রান্সমিটেড ট্রান্সফার ইনফেকশন নাকি? তো এটা হয়ে যাচ্ছে টিটিআই। এবার টিটিআই হওয়ার পর কম্পোনেন্ট সেপারেশন, তো কম্পোনেন্ট সেপারেশন আমি কি বললাম, তিনটা ব্যাগ আমি ডিভাইড করেছি, তিনটা ব্যাগে আমি কালেক্ট করেছি। তো তিনটা ব্যাগে বিশেষ করে একটা মাদার ব্যাগ থাকে। তো মাদার ব্যাগ থেকে আমরা কি কি কম্পোনেন্ট আমরা পাবো? একটা পিআরবিসি পাবো, একটাই পিআরবিসি তো পাচ্ছি, আর একটা ইপিপি,
প্লাজমার প্লেটলেট। প্লাজমা আর প্লেটলেট। প্লেটলেটটাকে বলে দিচ্ছি প্লেটলেট, প্লেটলেট 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 তেরি প্লেটলেট পাবো একটাতে, কোনটা মনে করছে না, একটাতে আমরা প্লাজমা পাচ্ছি, এটা আরবিসি, এটা প্লাজমা, এটা প্লেটলেট। ঠিক আছে, ট্রিপল ভাগ এই জিনিসটা পাই। যদি আরেকটা ব্যাগ যদি থাকতো তাহলে সেখানে কি পেতাম, ক্রায়োপ্রেসিপিটেট। ঠিক আছে, ক্রায়োপ্রেসিপিটেট বিশেষ করে এটা যেগুলা কেমো সরি কারো কারো ক্ষেত্রে সেল থেরাপি দরকার পড়ে, তো ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ক্রায়োপ্রেসিপিটেটটা দরকার পড়ে। ঠিক আছে, তো এত কিছু ভাগ আছে। কম্পোনেন্ট সেপারেশনে এখানে বিশেষ করে জিনিসটা আমাদের ধ্যান রাখতে হয় যে একটা মেশিন ইউজ হয়, সেই মেশিনে তিনটে জিনিস আমাদের মনে রাখতে হয়, যে স্পিন যেটা করছি সেখানে আরপিএম কতটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে, কতক্ষণের জন্য ইউজ করা হচ্ছে, টাইম ডিউরেশন, আর কত জি ফোর্স সেটা কাটছে। আর এখানে অলওয়েজ একটা টেম্পারেচার মেনটেন করা হবে, অবভিয়াসলি সেটা অ্যারাউন্ড 4 ডিগ্রি সেলসিয়াস হতে হবে, যাতে সেল মরফোলজি বা সেলের যে ক্যারেক্টারিস্টিক সেটা যেন বজায় থাকে। ঠিক আছে, কি বললাম, আরপিএম, টাইম, জি ফোর্স। ঠিক আছে, এই জিনিসগুলো আমাকে ধ্যান রাখতে হবে। আচ্ছা, কম্পোনেন্ট সেপারেশন এদিকটা হয়ে গেল। কম্পোনেন্ট সেপারেশন হওয়ার পর আমরা কি করি, নেক্সট কম্পোনেন্ট সেপারেশন পর আমরা কি কি করি, অস্তাজ কি করি, ওগুলোকে প্রিজার্ভ করে রাখা হয় যদি। প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন বা স্টোরেজ। তো এই প্রিজার্ভেশন বা স্টোরেজ এখানে এটার এটার যে টাইম মানে টাইম টেবিলটা বা টাইমের পিরিয়ডটা টিটি এর সাথে মানে কোহেরেন্ট হয়ে থাকে। মানে আমরা যখন টিটিআই করছি কম্পাউন্ড সেপারেশনটাও সাথে সাথে হতে থাকে। এবার টিটিআই যদি কোনো কিছু পজিটিভ আসে, ঠিক আছে, তখন কি, তখন আমরা কি ডিসাইড করি যে যেটা পজিটিভ এসছে সেটা যেন আমরা, যে কম্পাউন্ড সেপারেশন যদি হয়েও থাকে, আমরা সেই সেল ব্যাগটা বা সেই ব্লাড ব্যাগটা যেন বাদ করে দিই, আর সেটা সেই দিনই যেন আমরা ওটাকে ডিস্ট্রয় করে দিই। ঠিক আছে, তখন কি ব্লাড ব্যাগ কে আমরা কিভাবে ডিস্ট্রয় করি সবাই জানা আছে তো, ব্লাড ব্যাগ কে আমরা কিভাবে ডিস্ট্রয় করি, অটোক্লেভিং করি। ব্লাড ব্যাগ কে আমরা অটোক্লেভ করে দিই। তো ব্লাড ব্যাগটা তো অটোক্লেভ করে দিলাম, ব্লাডটাকে আমরা কি করলাম, ডিসকার্ড করে দিই। হ্যাঁ, ব্লাডটাকে আমরা ডিসকার্ড করে দিই। তো ব্লাড ডিসকার্ড করার একটা প্রসিডিওর আছে, সেটাকে বিশেষ করে হাইপোক্লোরাইড সলিউশনে সেটাকে মিক্স করে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়। দেন সেটাকে আমরা একটা ডেডিকেটেড একটা পাইপলাইন থাকে বা ড্রেনেজ সিস্টেম থাকে, সেটার থ্রু সেটাকে ওয়াশ আউট করে দেওয়া হয়। ঠিক আছে, এটা বিশেষ করে হসপিটাল কন্ট্রোলে, হসপিটাল ইনফেকশন কন্ট্রোলের ক্ষেত্রে আমরা এটা পড়বো। হসপিটাল ইনফেকশন কন্ট্রোল আলাদা সাবজেক্ট, ওরা যাচ্ছি না ওইদিকে। তো প্রিজার্ভেশন আর স্টোরেজ, তো এখানে বিশেষ করে কি পিআরবিসি, প্লেটলেট, প্লাজমা এই নিজস্ব আলাদা আলাদাভাবে প্রিজার্ভেশন করা হয়। ঠিক আছে, তো পিআরবিসির ক্ষেত্রে আমরা কিভাবে স্টোরেজ মেনটেন করি, তার ক্ষেত্রে টেম্পারেচারটা কেমন রাখা হয়, আর সেটাকে সর্টিং কিভাবে করা হয়। সেম প্লেটলেটের ক্ষেত্রে টেম্পারেচার কিভাবে মাপা হয়, টেম্পারেচার কতটা রাখা হয়, সর্টিং কিভাবে করা হয়। প্লাজমার ক্ষেত্রেও সেম, টেম্পারেচার কতটা রাখা হয়, সর্টিং কতটা করতে হয়, আর শেষ পর্যন্ত তার ভ্যালিডিটি কতটা। কি একজন পিআরবিসির ক্ষেত্রে বলো, 1 year রাখা হয় -30 ডিগ্রি সেন্টিগ্রেড। কোনটা
প্লাজমা প্লাজমা 1 ইয়ারের জন্য রাখা হয় মাইনাস অ্যারাউন্ড 80 ডিগ্রি সেলসিয়াস, মাইনাস 80 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে। ঠিক আছে, প্লেটলেটের ক্ষেত্রে কি আছে? টু 24 4 থেকে 5 দিন প্লেটলেট। 4 থেকে 5 দিন, বেশ, 4 থেকে 5 দিন, 22 থেকে 24, বা যেটাকে আমরা 20 প্লাস মাইনাস 22 প্লাস মাইনাস 2 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই জিনিসটা আমরা মেনটেন করি। প্লেটলেটের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা মেনটেন করি, সেটা কি? সেটা হচ্ছে অ্যাজিটেশন। মানে কি, যে ব্লাড ব্যাগটা রয়েছে সেটা যেন ক্রমত, মানে তার যে ভিসকোসিটি সেটা বজায় রাখতে গেলে ক্রমত সেটাকে মানে নাড়াতে থাকতে হয়। ঠিক আছে, তো ওই জন্য একটা অ্যাজিটেটর কাজ করে ওর মধ্যে, না হলে প্লেটলেটটা জমে থমকে যাবে এবং প্লেটলেটের কাজ বন্ধ হয়ে যাবে। আর পিআরবিসির ক্ষেত্রে বলো। 4 to 6 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 ডেজ রাখা হয়। 4 to 6 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 ডেজ পর্যন্ত রাখা যায়। ঠিক আছে, বেশ। টেম্পারেচার, এটা হয়ে গেল ব্লাড ব্যাংকের স্টোরেজ। ফার্দার এরপরে কি আসছে? ক্রস ম্যাচ। ঠিক আছে, আচ্ছা এখানে একটা মনে হয় একটা জিনিস বাদ পড়ে গেল মাঝে, কোথায় গেল, হ্যাঁ, এই টিটিএ চলাকালীন একটা জিনিস করা হয়, সেটা হচ্ছে গ্রুপিং। ঠিক আছে, এই গ্রুপিংটা বিশেষ করে ইডিডিএ স্যাম্পল থেকেই করা হয়। ঠিক আছে, এই গ্রুপিং এ আমরা দেখতে পাই যে কোনটা এ, বি আর ও আর আরএইচ পজিটিভ না নেগেটিভ। যদি নেগেটিভ আসে তাহলে আমরা সেটা কি করি? ডিউ টেস্ট করি। এই ডিউ টেস্ট করার মানেটা কি? বম্বে গ্রুপ দেখা হয়। ডিউ টেস্টে বম্বে গ্রুপ দেখা হয়। আর কি হয়? উইক কোনো অ্যান্টিজেন আছে কিনা সেটা দেখার জন্য এটা হ্যাঁ, উইক ডি অ্যান্টিজেন আছে কিনা সেটা দেখা হয়। কারণ কি? কারণ যদি ওই সেলে একটুকুও যদি সেই অ্যান্টিজেনটা যদি থাকে, সেটা যদি পেশেন্টের বডিতে যায়, পেশেন্টের বডি অ্যান্টিবডির সাথে সে কিন্তু রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, দিয়ে কি আমরা কি দেখতে পারবো? হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন দেখতে পাবো, যেটা পেশেন্টের ক্ষেত্রে খুবই খতরনাক হতে পারে। তো এটা হচ্ছে ডিইউ টেস্ট। আরো অনেক ধরনের ব্লাড গ্রুপিং সিস্টেম আছে, যেমন কি ডাফি আছে, কেল আছে, আর মনে পড়ছে না। এমএনএস ডাফি কি ওগুলো একটু মনে রাখবে। এইগুলো হচ্ছে ব্লাড গ্রুপিং। তো এখানে বিশেষ করে আমরা কিন্তু স্লাইড করি, কিন্তু টিউবটা হচ্ছে মেন। ঠিক আছে, টিউবটাই বিশেষ করে ধরা হয়। আরো বিভিন্ন ধরনের করা যায়, মাইক্রো ডাটা প্লেটেও করা যায়। ঠিক আছে, ছোট ছোট প্লেট আছে, মাইক্রো ডাটা যেসব টিউব আছে, ওয়েল আছে, মাইক্রো ডাটা ওয়েল, সরি, এগুলোতেও করা যায়। তো এগুলো হচ্ছে গ্রুপিং চলে গেল। আচ্ছা, তো চলে আসি ক্রস ম্যাচে। ক্রস ম্যাচে বিশেষ করে আমরা কি মেজর ক্রস ম্যাচ আর মাইনর ক্রস ম্যাচ করি। মেজরে বিশেষ করে কি হয় বলো? মেজরে বিশেষ করে কি হয়? ডোনার সেল আর রেসিপিয়েন্টের সিরাম। পেশেন্টের সিরাম আর ডোনারের সেল। ঠিক আছে, আর এটা উল্টো মাইনরের ক্ষেত্রে।
তো এই জিনিসটা দেখা হয়। কি দেখা হয়? বিশেষ করে এখানে অ্যাগ্লুটিনেশন দেখা হয়। যদি অ্যাগ্লুটিনেশন হয় কোন একটাতেও, তাহলে সেটাকে ধরা হবে যে মানে কি, মানে ম্যাচ করছে না, মানে একে অপরের যে পেশেন্ট আর ডোনারের যে ব্লাডটা সেটা ম্যাচ করছে না। বাকি এক্সট্রা করে যেটা সবাই জানো যে ইউনিভার্সাল ডোনার কোনটা, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট কোনটা, কে কাকে ব্লাড দিতে পারবে আর কে কাকে ব্লাড দিতে পারবে না, নিশ্চয়ই সবার অবশ্য জানাই আছে, আলাদা করে বলার দরকারও নেই। এটা হলো ক্রস ম্যাচ। এবার ক্রস ম্যাচ হওয়ার পর পোস্ট ট্রান্সফিউশন রিঅ্যাকশন হয়ে থাকে। পোস্ট ট্রান্সফিউশন রিঅ্যাকশন যেমন হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন আছে, ঠিক আছে। তারপরে কি নামগুলো মনে পড়ছে না, বলো দেখি কি 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 আছে, পোস্ট ট্রান্সফিউশন রিঅ্যাকশন কি কি আছে বলো দেখি। বলো বলো, কার মনে আছে পোস্ট ট্রান্সফিউশন রিঅ্যাকশন? অ্যালার্জিক রিয়াকশন হবে, তারপরে ফেব্রাইল হিমোলাইটিক অ্যানিমিয়া। ফেব্রুয়ারি হেমোলাইটিক অ্যানিমিয়া, ফেব্রুয়ারি হেমোলাইটিক অ্যানিমিয়া আছে। আর কি কি আছে? পাঁচ ছোট তো আছে পোস্ট ট্রান্সফিউশন রিঅ্যাকশন। যাই হোক, আমার তো মনে পড়ছে না, জিনিসটা ধ্যান দিতে হবে। তো এর মধ্যে বিশেষ করে কি করছে, এটা বাদ গেল, ব্লাড ব্যাংক গেল, আর কি যেন, ব্লাড ব্যাংক তো চলে যাচ্ছে প্যাথোলজির ক্ষেত্রে। প্যাথো চলে গেল। এরপরে যখন মাইক্রো ক্ষেত্রে দেখবো, মাইক্রো কিন্তু অনেক ভাস্ট আছে, ঠিক আছে। মাইক্রোটা আমি জাস্ট উপর উপর বলছি। এখানে যদি কারো থিওরিটিক্যাল অ্যাপ্রোচ যদি রাখতে হয়, মেনলি একটা চার্ট রেডি করতে হবে। একটা হচ্ছে ব্যাকটেরিওলজির চার্ট, একটা ভাইরোলজির চার্ট, একটা ইমিউনোলজির চার্ট, একটা প্যারাসাইটোলজির চার্ট আছে, একটা মাইক্রোলজির চার্ট আছে। তো ভাইরোলজিকে বিশেষ করে আমরা দুভাগে ভাগ করে থাকি নরমালি, একটা গ্রাম পজিটিভ, একটা গ্রাম নেগেটিভ, আর এর বাইরে একটা রয়েছে, সেটা কি এফবি, যেটা অ্যাসিড প্লাস বেসিলার, এর একটা ভাগ রয়েছে। এটা বিশেষ করে টিবির ক্ষেত্রে চলে যাচ্ছে আলাদা করে। থেকে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ডিপেন্ড করে ফার্দার আরো অনেক ধরনের ভাগ আছে, সেই দিকে চলে যাবে। তো এই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ভালো করে জানা আছে যে এটা বিশেষ করে সেল ওয়ালের যে মেমব্রেন স্ট্রাকচার রয়েছে তার উপর ডিপেন্ড করা হয়। গেল। ভাইরোলজিতে বিশেষ করে কি আছে, এখানে বিশেষ করে কি হয় যে ডিএনএ আরএনএ এর উপর বেস করে ভাগ করা হয়। তো এদের মধ্যে বিভিন্ন ফ্যামিলি রয়েছে, ঠিক আছে, ফ্যামিলি ভাগ করা রয়েছে, সেখানে আবার আরো ভাগ আছে। তো ওদের মধ্যে কেউ কেউ ডিএনএ আছে, কেউ আরএনএ আছে, এর একটা। এবার কারো কারো ক্ষেত্রে সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু ভাগ আছে, স্মলেস্ট টু লার্জেস্ট, এটা দেখো কিন্তু আমরা সেই চারটা পেয়ে যাব, ঠিক আছে। তো ভাইরোলজি, ইমিউনোলজিতে বিশেষ করে এখানে ঠিক চার্ট বলবো না, এটা মানে কি বলবো, মানে পেডিগ্রির মতো, যে সিম্পল থেকে শুরু করে কমপ্লেক্সিটি দিকে যাবে। যেমন হচ্ছে দু ধরনের ইমিউনিটি আমরা পাই, একটা হচ্ছে ইননেট ইমিউনিটি, একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইননেট ইমিউনিটি বেস করে আমাদের একটা ইমিউনো সিস্টেম কাজ করে, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি বেস করে একটা ইমিউন সিস্টেম কাজ করে।
তো এটা চলে যাচ্ছে হিমোরাল ইমিউনিটি একটা কাজ আছে, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড দিয়ে একটা হিমোরাল, একটা সেল মিডিয়েটেড ইমিউনিটি কাজ করে। ঠিক আছে, হিমোরালটা বিশেষ করে অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে যা রিঅ্যাকশন নরমালি হয়ে থাকে ওটা, কমপ্লিমেন্ট সিস্টেম আছে। সেল মিডিয়েটে কি হয়, বি সেল টি সেলের কন্ট্রিবিউশন চলে আসে, বি সেল টি সেল। ঠিক আছে, এগুলো হচ্ছে সেল মিডিয়েটেড। সেখানে বিশেষ করে সাইটোটক্সিক টি সেল, নেভ বি সেল, তারপর হচ্ছে মেমোরি সেল, প্লাজমা সেল, এগুলো কাজ করে। ঠিক আছে, এগুলো হচ্ছে ইমিউনোলজি। প্যারাসিটোলজিতে বিশেষ করে কি হয়, এখানে বিশেষ করে অনেক ধরনের ভাগ আছে, যেমন একটা হচ্ছে প্রোটোজোয়ার ভাগ। ঠিক আছে, তারপরে হেলমিন্থের ভাগ রয়েছে। ঠিক আছে, হেলমিন্থের মধ্যে পড়ে আছে সিস্টোড, নেমাটোড, ট্রেমাটোড, এত কিছু ভাগ আছে। প্রোটোজোয়ার মধ্যে এবার দেখতে পাবে তুমি হচ্ছে প্লাজমোডিয়াম দেখতে পাবে, জিয়াডা দেখতে পাবে, মানে যেমন হচ্ছে যে কি হচ্ছে টিস্যু, কি হচ্ছে মানে সুপারফিশিয়াল। ঠিক আছে, এই ধরনের প্রোটোজোয়াল ভাগ রয়েছে। কি আবার ইন্টাস্টাইনাল আছে। ঠিক আছে, যেমন জিওডিয়াল এমব্লিয়া, এদিকে ওদিকে যদি টিস্যু একটা হেমাটোলজিক্যাল দেখো প্রোটোজোয়া সেখানে, আর এদিকে যদি স্টুলে মানে জিআরডি আমরা দেখি। ঠিক আছে, এগুলো হয়ে যাচ্ছে জিওডিয়াল, যেমন সিস্টো, ট্রেমাটোড, নেমাটোড যেগুলোর মধ্যে পড়ছে বিভিন্ন ধরনের, যেমন টিনিয়া, অ্যাসকারিস, অ্যাঙ্কাইনোস্টোমাটা, এর প্যাথোলজি ভাগ। মাইক্রোলজিটা সিম্পল আছে, এটা বিশেষ করে মরফোলজি উপর ডিপেন্ড করে আমরা করেছি, আর কিছু কিছু সময় আমরা তার কি বলে সেক্স ওরিয়েন্টেড যেটা আমরা করে থাকি, যেটা মরফোলজি এটা সেটা আমাদের মেন। এখানে বিশেষ করে মোল্ড বা ইস্ট তার উপর ডিপেন্ড করে আমরা ভাগ করি। ঠিক আছে, যে কার মধ্যে ইস্ট আছে, ইস্ট লাইক, কেউ যদি হাইফি আছে মানে মোল্ড, কি আবার ডারমাটোফাইটস। ঠিক আছে, এর উপর ডিপেন্ড করে আমার ভাগ রয়েছে। তো এখান থেকে আবার কি ক্লিনিক্যাল অ্যাসপেক্ট আমরা দেখতে যাব। ক্লিনিক্যাল অ্যাসপেক্ট আবার ভাগ আছে কি কি, একটা হচ্ছে সুপারফিশিয়াল, ঠিক আছে, একটা হচ্ছে সিস্টেমিক, একটা সুপারফিশিয়াল সিস্টেমিক, একটা সাবকিউটেনিয়াস। এত ধরনের মাইক্রোলজিক্যাল ক্লিনিক্যাল অ্যাসপেক্ট রয়েছে। সুপারফিশিয়ালে বিভিন্ন ধরনের পড়ে আছে, যেমন টিনিয়ার বিভিন্ন ধরনের ভাগ আছে। সেখানে হতে পারে একটা হচ্ছে মাইক্রোস্পোরাম, একটা হচ্ছে মাইক্রোস্পোরাম, একটা হচ্ছে মাইক্রোস্পোরাম, একটা বলেছি আর দুটো নাম ভুলে যাচ্ছি, ট্রাইকোফাইটন, আর একটা ভুলে যাচ্ছি, আর একটা সুপারফিশিয়াল একটা ভুলে যাচ্ছি। আচ্ছা যাই হোক, তো মনে থাকছে নাই। সিস্টেমিকের মধ্যে যেমন পড়ে যাচ্ছে ক্যান্ডিডা, অ্যাসপারজিলোসিস। ঠিক আছে, তারপরে কি যেন ভুলে গেলাম, হ্যাঁ, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম। আর সাবকিউটেনাসে অতটা ইম্পর্টেন্ট না। এখানে টিনিয়ার কিছু পার্ট আছে, কিছু কিছু ক্যান্ডিডারও পার্ট আছে, আর কিছু কিছু অ্যাসপারজিলাসের পার্ট আছে, মানে এগুলো বড় বড় ফ্যামিলি, ওদের মধ্যে সাবকিউটেনাসের মধ্যে পড়ছে। ঠিক আছে, তোমাদের সিস্টেমটা বেশি ইম্পর্টেন্ট। আর অ্যাসপারজিলোসিস কিন্তু লাং ইনফেকশনও করে থাকে, যেটা আমরা পিডব্লিউডি পাই যদি সেটা ইমিউনো কম্প্রোমাইজ থাকে। ঠিক আছে, লাং ইনফেকশন করে থাকে। এটা হয়ে যাচ্ছে মাইক্রোবায়োলজি। এবার যদি বায়োকেমিস্ট্রি দেখা হয়, বায়োকেমিস্ট্রি দেখো, বায়োকেমিস্ট্রিটা একটু মানে কি বলবো, যদি ধরা হয় বেসিক ক্লিনিক্যাল অ্যাসপেক্ট যদি পড়তে যাও তাহলে একটু কমপ্লেক্স আছে। যদি জিনিসটাকে একটু সিম্পল ভাষায় যদি থিওরিটিক্যাল পার্টটা দেখতে চাও, যাতে আমাদের যতটা দরকার, তাহলে একটু সহজ আছে। যদি থিওরিটিক্যাল পার্টে যাই, তাহলে মেনলি আমাকে এখানে বিশেষ করে কি যত সব অ্যানালাইটস বা যত সব প্যারামিটার আমরা চেক করছি, ঠিক আছে, তার একটা কেমিস্ট্রি আমাকে জানতে হবে। যেমন গ্লুকোজ, প্রোটিন, তারপরে লিপিড, এনজাইমস। ঠিক আছে, গ্লুকোজ, প্রোটিন, লিপিডস, এনজাইমস, এগুলার একটা কেমিস্ট্রি জানতে হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে এদের মেটাবলিজম জানতে হবে।
এদের মেটাবলিক অ্যাক্টিভিটি কেমন। মেটাবলিজমটা একটু শর্টে জানতে হবে, মেটাবলিজম কিন্তু মেইন কমপ্লেক্সিটি তৈরি করে। নেক্সট যেটা একটা ক্লিনিক্যাল এক্সপেক্ট, যতটুকু আমাদের জানা দরকার যেখানে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা প্যারামিটারের রেঞ্জ রয়েছে, ঠিক আছে, যে রেঞ্জটা রয়েছে সেই রেঞ্জটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। যেমন যদি গ্লুকোজ যদি খুব কম হয়ে যায় তার ক্লিনিক্যাল অ্যাসপেক্ট কি দাঁড়াচ্ছে, যে তার গ্লুকোজ কম আছে মানে কি হাইপোগ্লাইসেমিয়া আছে। যদি গ্লুকোজ বেশি থাকে তাহলে হাইপারগ্লাইসেমিয়া আছে। সেম প্রত্যেকের ক্ষেত্রে লিপিডেমিয়া, হাইপারলিপিডেমিয়া বা হাইপোলিপিডেমিয়া, বিভিন্ন যে এনজাইম রয়েছে এনজাইম উপর বেস করে আমরা আলাদা রকম ক্যারেক্টারিস্টিক দেখতে পাই ক্লিনিক্যাল অ্যাসপেক্টে। প্রোটিনের ক্ষেত্রে সে আলাদা রকম ভাগ আছে, যেমন অ্যালবুমিন, গ্লোবুলিন আর টোটাল প্রোটিন এ মাপতে পারি। বা কমপ্লেক্স কিছু যে প্রোটিন রয়েছে, ঠিক আছে, যেমন আলফা গ্লোবুলিন রয়েছে, ঠিক আছে, বিটা গ্লোবুলিন রয়েছে, এগুলো যদি মাপতে চাই তখন আলাদা রকম একটা ক্লিনিক্যাল এক্সপেরিমেন্ট দেখতে পাবো। বিভিন্ন ধরনের ছোট ছোট প্রোটিন রয়েছে, ঠিক আছে, বা অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেমন হোমোসিস্টিন, এগুলোও কিন্তু আমরা মাপি, ঠিক আছে। এই হোমোসিস্টিন আমরা মাপি, এগুলো বিশেষ করে কি মাইক্রো 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 ক্লট, ঠিক আছে, এগুলাকে ডিটেক্ট করার জন্য, ঠিক আছে, হোমোসিস্টিনটাকে আমরা মেজার করি। তো এটা হচ্ছে বায়োকেমিস্ট্রির অ্যাপ্রোচ। তো এখানে বিশেষ করে কেমিস্ট্রি, মেটাবলিক অ্যাক্টিভিটি, ক্লিনিক্যাল এসপেক্ট, এগুলো বিশেষ করে থিওরিটিক্যাল পার্টে আমরা দেখতে পাই। এবার এই থিওরিটিক্যাল অ্যাপ্রোচ দেখার পর আমাকে যখন কোনো একটা টেস্ট বা পেশেন্ট আসবে, ঠিক আছে, কোনো একটা যদি পেশেন্ট আসে, সে পেশেন্টের বিভিন্ন রকম টেস্ট হতে পারে, মাইক্রো, প্যাথো বা বায়োলজিক্যাল বায়োকেমিক্যাল এসপেক্টে, ঠিক আছে। তো সেখানে কি করলাম, স্যাম্পল কালেকশন করলাম, আগে পেশেন্ট প্রিপারেশন করলাম, আগে পেশেন্ট প্রিপারেশন দেন স্যাম্পল কালেকশন করলাম। স্যাম্পল কালেকশন করার পর সর্টিং করলাম যে কোন ভাইলটা বা কোন স্পেসিমেন যাবে, ঠিক আছে। দিয়ে ওখান থেকে আমরা কি করলাম, টেস্ট প্যারামিটারটাকে যাচাই করলাম, যেটা অ্যানালিটিক্যাল ফেজে চলে আসলো। তো অ্যানালিটিক্যাল ফেজে আমরা চলে আসলো। তো অ্যানালিটিক্যাল ফেজে করার আগে আমরা কি করছি, মেশিনে ক্যালিব্রেশন করছি, সেখানে একটা স্ট্যান্ডার্ড কন্ট্রোল ইউজ করা হচ্ছে, ঠিক আছে। সে ক্যালিব্রেশনটা কার মাধ্যমে করা হচ্ছে, এটা এলজিএ চার্ট প্রিপেয়ার করে তার ভেরিয়েশন মানে কন্ট্রোলের ভেরিয়েশন চেক করা হচ্ছে, সে ভেরিয়েশনটা ঠিক আছে কিনা, মানে কি যে স্ট্যান্ডার্ড যে ডেভিয়েশন সেটা মেনটেন আছে কিনা। তারপরে ফলো আপ যে অ্যানালিটিক্যাল যে টেস্ট আছে সেগুলো করলাম, দিয়ে তারপর রেজাল্ট ইন্টারপ্রেট করব, ঠিক আছে। রেজাল্ট যেটা পড়বে ইন্টারপ্রেট করার পর রিপোর্টিং দিব, এটা হচ্ছে আমাদের কাজ। তাহলে কি, যে পেশেন্ট আসলো, প্রিপারেশন করলাম, স্যাম্পল কালেকশন করলাম, স্যাম্পল সর্টিং করলাম, সর্টিং করার পর যে যার দিকে মানে যে যার ডিপার্টমেন্টে সেখানে চলে গেল, তো সেখানে অ্যানালিটিক্যাল কাজ হবে। তো অ্যানালিটিক্যাল কাজ হওয়ার আগে কি হবে, ক্যালিব্রেশন হবে, ঠিক আছে। সেখানে স্ট্যান্ডার্ড কন্ট্রোল আগে চালাবো, দেন সেটাকে ভেরিয়েশন চেক করবো থ্রু কার দ্বারা, এলজি চার্টের দ্বারা। সেখানে বিশেষ করে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চেক করা হয়, দেন তারপর ফলো আপ যে টেস্ট আছে ওর সেগুলো করবো। ফলো আপ টেস্ট যে যেরকম স্যাম্পল যে যেরকম প্যারামিটার সেই আমরা ইউজ করি, ঠিক আছে। এই হচ্ছে মেল আমাদের কাজ। তো নেক্সট যেটা আমি শুরু করতে চাইছি, যে এই যত সব যে আমি জিনিসটাকে মানে যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম, এটা যেন একটা আইডিয়া যেন পাওয়া থাকে সবার, যে কোথায় কি আছে, কোথায় কি মানে কতটা ডিপে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তো আমি চেষ্টা করলাম যাতে এইচআরভি মতো যেন করানো যায়, মানে এইচআরভি যত সম্ভব মানে জিনিসটা উপরেই রাখবে, বেশি ডিপে যাবে না, ঠিক আছে। দেন অ্যানাটমি ফিজিওলজি কিছু পড়তে হবে। ফিজিওলজি খুব একটা পড়তে হবে না এখানে, বিশেষ করে যদি তুমি বেশি ডিপে পড়তে চাও তাহলে রসন উইলসনের পড়তে পারো। আর যদি নর্মালি যদি পড়তে চাও তাহলে ক্লাস 11-12 এর এনসিইআরটি রয়েছে, ওটা পড়লেও এনাফ, ঠিক আছে।
11-12 যদি এনসিইআরটি পড়ো, ওটা বললো না, কারণ ওটা যদি পড়ে রাখো বাকি এগুলা জিনিস যে বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফিজিওলজি পড়বে, ওটা দ্বারা আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। আমি জানি না এখন আমি যতটা জিনিসটাকে গোছানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, সেটা কতটা হয়েছে।